খুবই দুঃখের সাথে জানাচ্ছি, গত 17 বছর আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম, তখন আমরা আজকের সুসময়ের কুকিলদের আমরা কেউ পাশে পাইনি। আজকে যখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা যখন একটি শান্তি শৃঙ্খলার ভিতরে দেশের বিরাজমান রাজনীতির পরিস্থিতি নিয়ে যখন আমরা উদ্বিগ্ন, তখনই পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার কিছু দোসর বা গোষ্ঠী আজকে নতুন রাজনৈতিক দলের নামে একটি হরি খেলায় মেতে উঠেছে। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আম জনতা নামে একটি দলের আত্মপ্রকাশ হয়েছে। যে ব্যক্তি বাংলাদেশের রাজনীতির সাথে কখনো তার কোনো সংশ্লিষ্টতা ছিল না, তিনিও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছেন। আরেকটি রাজনৈতিক দলের সময় সামরিকতার বিষয় নিয়ে আমজনতা পার্টি নামে আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যদিও এই দলের ব্যাখ্যা আমার কাছে নেই। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, চলচ্চিত্রের নায়ক ইলিয়াস কাঞ্চন জনতার পার্টি বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন এবং আওয়ামী লীগের দোসর সেই শওকত মাহমুদকে আগামী 24 ঘন্টার সময় দিয়েছি। এই 24 ঘন্টার ভিতরে ওনার যে জনতার পার্টি নামে এটি যদি সংশোধন না করে, তাহলে উনি যেই জায়গায় দলের আত্মপ্রকাশ করবেন সেখানে আমাদের জনতার অধিকার পার্টির নেতাকর্মীরা অবস্থান করবে। সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদকে ফোন করে অনুরোধ করেছি তাদের দলের নামটি পরিবর্তন করার জন্য। এবং যেহেতু জনতার অধিকার পার্টি নামে একটি রাজনৈতিক দল বাংলাদেশের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং সেই দল জেল জুলুম হামলায় মামলায় সেই দলের নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত, আমি জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব এবং শওকত মাহমুদকে বলবো আত্মপ্রকাশের আগে আপনারা বিষয়টি বিবেচনা করবেন। অন্যথায় যদি 24 ঘন্টার ভিতরে বা আপনাদের দলের আত্মপ্রকাশের ঠিক 1 মিনিট আগ মুহূর্ত যদি আপনারা এটি পরিবর্তন না করেন, তাহলে আমি আইনের আশ্রয় নিব এবং আমি উকিল নোটিশের মাধ্যমে আপনাদের এই দলের আত্মপ্রকাশ বন্ধ করার যত প্রক্রিয়া আছে সবই আমি করার চেষ্টা করব। অবশ্যই গণমাধ্যম কর্মীরা বিষয়টি হয়তো তাদের সাথে মুখোমুখি হলে আপনারা প্রশ্ন করবেন, তারা কি ব্যাখ্যা দেয় তারা তখনই শুনবেন। আসসালামু আলাইকুম। গত সরকারের শেখ হাসিনার আমলে একটি সাংবাদিক তৈরির কারখানা করেছিলেন আওয়ামী লীগ, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার নতুন কিছু রাজনৈতিক দল করার পরিকল্পনা নিচ্ছে। এই ইলিয়াস কাঞ্চন হচ্ছে বাংলাদেশে যখন তিনি যে পদক পেয়েছিলেন শেখ হাসিনার হাতে, তখন থেকে দেখবেন উনি কোনো ধরনের কোনোদিন কোনো মঞ্চে কোনো বিষয় নিয়ে মন্তব্য করেননি, আপনারা দেখবেন। এবং গত 17 বছর দুঃসময়ে কোনো রাজনৈতিক দলের ব্যানারে তিনি প্রতিবাদ করেননি, কিন্তু এখন উনি নায়ক থেকে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখছেন। অভিনয় এবং রাজনীতিবিদ এক জিনিস নয়। আর শেষ বয়সে এসে উনি কেনই বা এই রাজনৈতিক আকাঙ্ক্ষা ওনার মনের ভিতরে উত্তাল হয়ে জন্মগ্রহণ করছে। আরও একত্রিত হয়েছেন কার সাথে? শওকত মাহমুদের সাথে, যিনি গত 17 বছর আওয়ামী লীগ সরকারের ফাঁদে পা দিয়ে দেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন। আপনারা দেখেছেন ইলিয়াস কাঞ্চন বঙ্গবন্ধু সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রের এই যে সাংবাদিক গনি আহমেদকে এবং বিভিন্ন ধরনের বড় বড় আওয়ামী লীগের যত ডোনার আছে সবাইকে ওনার নিরাপদ সড়ক চাই আন্দোলনের ব্যানারে নিয়ে আসছেন। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি প্রক্রিয়া ইলিয়াস কাঞ্চন হাতে নিয়েছেন। আর উনি যে দলটি আত্মপ্রকাশ করেছেন, আমি আবারও বলছি, এখনও বলছি, যদি 24 ঘন্টার ভিতরে উনি এই দলের নাম পরিবর্তন না করেন আইনের ব্যবস্থা নেব এবং তা না হলে তাকে কিভাবে প্রতিহত করতে হয় রাস্তার উপর এবং তারে চিলে এবং কাকের মতন করা হবে যদি এই দলের নামটি তিনি পরিবর্তন না করেন। আমি সম্মানের সহিত শওকত মাহমুদ এবং ইলিয়াস
ইলিয়াস কাঞ্চনকে বিষয়টি মোবাইল ফোনে অনুরোধ করেছি, যেটি অনেক গণমাধ্যমকে বিষয়টি দেওয়া আছে। পরিশেষে আপনারা দেখেছেন নিবন্ধনের বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলবো। বর্তমান সময়ে আরও একটি বিষয় উপলব্ধি করেছেন, বিএনপি আওয়ামী লীগ যেন একাকার হয়ে যাচ্ছে, আবার আগের বন্ধু হয়ে যাচ্ছে। কেন জানি আমরা সুবাস পাচ্ছি নির্বাচন ভাব। আমরা যারা গত 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে জেল জুলুম হামলায় মামলার শিকার হয়েছি, আমরা এখন পর্যন্ত আমাদের যে অগ্রাধিকার আন্দোলন সংগ্রামের, সে অগ্রাধিকার আমরা এখনও বুঝে পাইনি। এবং আমাদের সাথে বিএনপি লেয়াজু করতে তাদের নাকি এখন লজ্জা লাগে। আমরা বিএনপিকে বলতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশে জুলাই আগস্টের এই স্বাধীন বাংলাদেশে এককভাবে রাজত্বী করার কোনো সুযোগ নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আছেন, আমি বিশ্বাস করি যিনি জুন এবং ডিসেম্বরে নির্বাচনের যে প্রক্রিয়া করেছেন, ডিসেম্বর জুনে তফসিল করবেন এবং আমরা চাই উনি বেশ কিছুদিন ক্ষমতায় থাকুক, দেশের সকল সংস্কার করে বাংলাদেশের মাটিতে। একটা জিনিস আপনাকে বুঝে, সংস্কার কি, যদি বাংলাদেশের সংস্কার করতে হয় পূর্বের নিবন্ধিত প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতীক বাতিল করতে হবে। জনগণকে নতুন করে স্বপ্ন দেখাতে হলে ওই প্রতীকগুলো বাতিল করে নতুন করে জনগণের মাঝে নতুন প্রতীক বরাদ্দ করতে হবে। আমি কারো নিবন্ধন বাতিলের পক্ষে নয়, আমি কারো নিষিদ্ধের পক্ষে নয়। এই গণতান্ত্রিক বাংলাদেশে সবাই রাজনৈতিক করার অধিকার আছে। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে মোকাবেলা করব আমাদের জনপ্রিয়তা দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে। আমাদের মন যদি নিষিদ্ধ করার মানে হচ্ছে আপনি ক্ষমতায় আছেন, একটি মানুষ বিপদে পড়ছে, তাকে আপনি ছুটে ফেলে দিয়েছেন। কিন্তু না, আমরা ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদেরকে পিছনে ফেলবো এবং তাদেরকে মন থেকে নিষিদ্ধ করব। আইনগত না, আজকে আমাকে করবেন, কালকে আপনাকে করব। আমরা এই গণতান্ত্রিক বাংলাদেশে এই ধরনের প্রতিহিংসা রাজনৈতিক আমরা প্রত্যাখ্যান চাই। আরেকটি নিবন্ধনের বিষয়ে আসি। গত সরকারের আমলে নিবন্ধন করেছি, হাইকোর্টে আমরা রিট করেছি, রিটটা আমার চলমান রয়েছে। কিন্তু বাংলাদেশে এমন রাজনৈতিক দল আছে যাদের এখন পর্যন্ত কোনো অফিস নাই, কিন্তু তারা নিবন্ধন পেয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে আপনারা বিষয়টি কোট করা দরকার, কোট করবেন। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল, অর্ধশতাধিক রাজনৈতিক দল আছে যাদের নিবন্ধিত, সেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনকালীন যখন সময় আসে তখন বড় বড় রাজনৈতিক দলের ব্যানারে তাদের নিবন্ধন বা তাদের প্রতীক বাদ দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই সমস্ত রাজনৈতিক দলের নিবন্ধন অতি শীঘ্রই বাতিল করতে হবে। যারা গত সরকারের আমলে নিবন্ধন থাকা সত্ত্বেও অন্য প্রতীকে নির্বাচন করছেন, তাহলে আপনি যদি অন্য প্রতীকে নির্বাচন করেন, তাহলে আপনি নিবন্ধনটা কেন নিয়েছিলেন? কেন আবেদন করেছিলেন? যেহেতু আপনি অন্য প্রতীকে নির্বাচন করবেন, সেই সমস্ত দলগুলোকে খুঁজে বের করে নতুন দলকে নিবন্ধন দিতে হবে, সেই সমস্ত দলগুলোকে নিবন্ধন বাতিল করতে হবে। যদি আপনি বাতিল না করেন, দেশে যারা গণতান্ত্রিক বাংলাদেশে 17 বছর জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে তাদের রক্তক্ষরণ হবে। আমরা আজকে জুলাই আগস্টের কথা বলেন, যারা আজকে উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ বলেন বা যে আরও কি বলেন, যে মাহফুজ আলম বলেন, যারা এখনও দায়িত্বশীল জায়গায় আছেন, তাদের পিএসরা কোটি কোটি টাকা বানিয়েছেন। তাহলে যেই কোটার জন্য আন্দোলন করেছেন, যেই সংস্কারের জন্য আন্দোলন করেছেন, যে দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করতে সক্ষম হয়েছি, আজকে আপনাদেরকে চেয়ারে বসিয়েছি, আপনারাও সেই একই ফাঁদে পা দিয়েছেন এবং টাকার লোভ কেউ সামলাতে পারেনি। আপনি তাদেরকে পিএসকে চাকরি তুচ্ছ করেছেন, কিন্তু পিএসকে চাকরি তুচ্ছ না করে তাদেরকে দরকার ছিল আইনের আওতায় এনে প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসিতে ঝুলানো। কারণ এই জুলাই আগস্টের সাথে তারা প্রত্যক্ষ পরোক্ষ সরাসরি প্রতারণা করেছে। এই জুলাই আগস্টকে তারা শহীদের রক্তের সাথে তারা বেইমানি করেছে। যদি বেইমানি না করত, তাদেরকে সম্মানী চেয়ারে, যারা ডাইনিং টেবিলে বসার যোগ্যতা ছিল না, তাদেরকে উপদেষ্টার পিএস বানিয়েছিল। আজকে তারা শত শত কোটি টাকা লোপাট করেছেন, তাদেরকে
চাকরি তুচ্ছ না করে প্রকাশ্যে দিবালোকে শাহবাগের মোড়ে তাদেরকে ঝুলিয়ে রাখা, বেঁধে রাখা প্রয়োজন। এবং এদের থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের নতুন প্রজন্ম যারা যেভাবে যে কোনো জায়গায় দায়িত্ব গ্রহণ করবেন, সেই দায়িত্ব গ্রহণের জায়গা থেকে আমি বিশ্বাস করি, মনে করি সামনে তারা সতর্ক হয়ে যাবেন। এবং আমি আবারও বলছি, যে সকল রাজনৈতিক দলের নিবন্ধন থাকা সত্ত্বেও অন্য দলের ব্যানারে তারা কাজ করেছেন, নির্বাচন করেছেন, ওই সকল নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে এবং তাদেরকে আইনের আওতা আনতে হবে। আর যারা এখন নিবন্ধনের জন্য গতবার আবেদন করেছেন, সকল নিবন্ধন প্রার্থীকে বিবেচনা করে নিবন্ধন প্রক্রিয়া দিতে হবে। আর নির্বাচন কমিশনকে বলবো, আমি আর বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নির্বাচন কমিশনের কাছে জনতার অধিকার পার্টি নিবন্ধন চাইতে যাবে না, জনতার অধিকার পার্টি নিবন্ধন জন্য আবেদন করবে না। কারণ আমরা আগে আবেদন করেছি, তার হাইকোর্টের শুনানি করেছি। যদি আপনার মন চায় নিবন্ধন দিবেন, না চাইলে দিবেন না, কোনো আপত্তি নাই। কলিজা থাকলে, সাহস থাকলে বাংলাদেশের রাজনীতিতে দাপিয়ে বেড়াবো নিবন্ধন ছাড়া। কোন নিবন্ধন রাজনৈতিক দল আমার থেকে বেশি রাজনীতি করেছে বাংলাদেশে? দেখান তো। আমরা যারা 17 বছর পরিশ্রম করেছি, জেল কাটেছি, জুলুম কাটেছি, আজকে যারা আপনার উপদেষ্টার মিটিংয়ে যায়, যারা বঙ্গভবনে যায়, অনেকেই বাংলাদেশের এই পাঞ্জাবিতে তাদের ময়লা লাগে নাই, এই পাঞ্জাবিতে তাদের ময়লা লাগে নাই। আজকে বিএনপি অফিসে তারা বড় বড় নেতা হয়ে আছে, লিয়াজু কমিটির মিটিংয়ে আজকে তারা বড় হয়ে আছে। কেন? আমি জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনাদের সাথে সমঝোতা করছে এবং যে সমস্ত জোটের নেতৃবৃন্দ আপনাদের লিয়াজু কমিটির মিটিংয়ে উপস্থিত হয়ে বড় বড় কথা বলছে, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডগুলো যাচাই করা দরকার। বিশেষ করে জাতীয়তাবাদী দল সমমনা জোটের যে জোটটি আছে, সেটি বিএনপির প্রতিষ্ঠিত জোট এবং তার সেখানে অনেকগুলো দল আছে যেটি বিএনপি নিজেরা তৈরি করেছেন এবং 5 তারিখের পর এমন এমন দলগুলোকে দল বানিয়ে ওখানে যোগ করেছেন। আর যারা রাজনীতি করেছে, যারা জেল কেটেছে, জুলুম কেটেছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন না, সেটি হবে না। বাংলাদেশে ডক্টর ইউনূস, আমি মনে করি আরও 5 বছর ক্ষমতা থাকা প্রয়োজন। এত দ্রুত নির্বাচনের কোনো দরকার আছে বলে মনে হয় না। নির্বাচন ছাড়াও তো ধরেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ রেখে যাওয়া তাদের যেই অবৈধ সম্পদ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং সকল ধরনের অপকর্মের সাথে বড় ভাইরা জড়িত আছে। বিষয়টি সাংবাদিক ভাইরা বুঝে নেবেন। স্কুল কমিটির, ম্যানেজিং কমিটির ডিরেক্টর কি আওয়ামী লীগের লোক এখন আছে? তাহলে এখন কারা কমিটিগুলো, অ্যাডপ কমিটির সভাপতি সেক্রেটারি কারা? এরা কারা? এদেরকে আপনারা খতিয়ে দেখতে হবে। তো সব তো আগের মতনই আছে। তাহলে এত নির্বাচন নিয়ে আমরা হাহাকার করছি কেন? একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আর ছাত্র উপদেষ্টাদেরকে বলছি, তোমরা বাচ্চা মানুষ, যদি না জানো তোমরা তোমাদের দায়িত্বশীল জায়গা থেকে তোমাদের শিক্ষক নিয়োগ দাও। যারা তোমাদেরকে পূর্বে লেখাপড়া করিয়েছেন তাদেরকে তোমরা পরিচালনা নিয়োগ দাও। না হলে তোমরা যেভাবে টাকার নেশায় পড়ে আছো, এভাবে তোমাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। আসিফ মাহমুদ দুঃখ প্রকাশ করছেন, তার বাবার নামে একটি লাইসেন্স হয়েছে। আরে ভাই, আপনার বাবা একজন শিক্ষক, লেখাপড়া করান, উনি কি একেবারেই মূর্খ, বুঝতে পারেননি? এখন বিষয়টি প্রকাশ হওয়ার পরে আপনি দুঃখ প্রকাশ করছেন। আসিফ মাহমুদকে বলবো, যদি তোমার ভাই লজ্জা থাকে তুমি পদত্যাগ করে রাজপথে আসো, রাজনীতির মাঠে আসো, নাহলে ঠিকাদারি কাজ নিয়ে ব্যস্ত থাকো। তোমার উপদেষ্টা হওয়ার কোনো দরকার নেই, তুমি ঠিকাদারি কাজ নাও, তুমি ঠিকাদারি কাজ নাও, এটা ভালো করতে পারবা। তোমার লেখার স্ট্যান্ডার্ড অনেক ভালো, তুমি ভালো করতে পারবা। অধিকার বাদ দিয়ে জনতার পার্টি, আর জনতাটা সামনে আপনাকে বারবার আনতে হবে কেন? বাংলাদেশে কি আর কোনো নাম নাই? আর আপনি বয়স্ক, এক পা কবরে চলে গেছে, গত 17 বছর আপনার কোনো খোঁজ খবর ছিল না। ওই চলচ্চিত্র সমিতি জায়গা না পেয়ে এখন রাজনীতির মাঠে আসলে একটু সম্মান পাবেন, বঙ্গভবনে যেতে পারবেন, উপদেষ্টা মণ্ডলীর পরিষদে যেতে পারবেন। এই আফসোসে গত 17 বছর কোথায় ছিলেন? কত 17 বছর ইলিয়াস কাঞ্চন এইসব নাম নিয়ে কোথায় ছিল? আর এখন কেন নামতে হলো? আর শেষ বয়সে আসি ও সুসময়ে আসি আপনি এখন দল বানাবেন, সামনে পার্লামেন্টে যাবেন, বঙ্গভবনে যাবেন, পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙ্গুলও থাকবে না। এটা হচ্ছে যে একেবারে আপনার একটা জিনিস সহজভাবে বুঝাই বলি, এই আমজনতা বলেন আর জনতার পার্টি বাংলাদেশ, যে দুইটাই অরাজনৈতিক ব্যক্তি। ওদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতাও নাই, ওদের ফ্যামিলি চালানোর কোনো অভিজ্ঞতা নাই, শুধু মানুষ ঠকিয়ে খেয়েছে। দেখেন, একজন অভিনয় করে খেয়েছেন, আরেকজনের মানুষের সাথে প্রতারণা করে করে
মানুষের সাথে প্রতারণা করে করে আপনার কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। এখন রাজনৈতিক দল করে সেই টাকার ধরেন শুক্রানটা বন্ধ করতে চেয়েছেন। বাংলাদেশে 2008 সালের আগে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন ছিল না, এবং তাহলে আজকে যদি আমার দলের নিবন্ধন না থাকে তাহলে বাংলাদেশ 2008 সালে যত পার্টি ক্ষমতা ছিল সকলগুলো অবৈধ। আমিও তো ওনাকে আলটিমেটাম দিয়েছি, অনুরোধ করেছি, যদি উনি অনুরোধ না করে আমি আইনের ব্যাখ্যা নেব, আইনের আশ্রয় নেব। জনতার পার্টি অধিকার মাঝখান মতো, এটা নিয়ে তো জাতির ভিতরে কি জনতার অধিকার পার্টি তো সবাই বলে না, জনতার পার্টি অনেকে বলে, জনতার অধিকার পার্টি বলে। এটা মানে বিভ্রান্ত করার দরকার কি? সারা বছর পরিশ্রম করছি আমি, এখন আপনি মোটর একটা বসে আল্লাহর বাস্তি আপনার খাবেন, পানি ইসবেন, এটা তো হবে না। আর ইলিয়াস কাঞ্চন কি না রাজনৈতিক ব্যক্তিত্ব? সে কখনো রাজনীতির ক বুঝে? সে নিরাপদ সড়ক চাইছে, নিরাপদ সড়ক বাংলাদেশ নামে একটা পার্টি করতে পারে। সে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করছে, সেটা করতে পারে না। সে জনতার নিয়ে কাজ থেকে, জনতার অর্থ কি বুঝে? মেসেজটা বলছে আমরা দেখতেছি, আমরা বিষয়টি দেখতেছি, ওনারাও আমাদেরকে সুন্দর উত্তর দিচ্ছে, দেখতেছি। কিন্তু দেখতেছি এটা যদি আগামীকালকে এটার আত্মপ্রকাশ যদি এর ভিতরে যদি আমি হার্ডলাইনে না যাই, যদি এটা করে ফেলে, তাহলে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে পরিশ্রম, যে কামাই, সেটি হয়তো একটু ব্যাঘাত করতেই পারে। আর আমি একজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে আমার প্রতিবাদ করার অধিকার আছে, আমি প্রতিবাদ করতেছি, বাকিটা বিবেচনা করবে। বিএনপি আমার সাথে পুরোপুরি বৈষম্য করেছে, একেবারেই পুরোপুরি বৈষম্য করেছে। বিএনপি আমার সাথে সকল প্রকার প্রতারণা করেছে। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় যে বিষয়টি অবগত থাকেন, গত সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত জনতার অধিকার পার্টির দলটি এবং দলের নেতাকর্মীরা, এবং সেই দলের আমি কয়েকবারই জেলে গিয়েছি, কিন্তু সেটির কোনো ধরনের মূল্যায়ন পাইনি। এবং 5 তারিখের পরে জাতীয়তাবাদী সমমনা জোটের আপনার ভিতরে কয়েকটি দল তৈরি করা হয়েছে, 5 তারিখের পরে তৈরি করে এদেরকে দিয়ে বিএনপি মিটিং করছে। যারা গত 17 বছর কোনো ধরনের আন্দোলন সংগ্রামে তাদের পাঞ্জাবিতে কোনো ধরনের ময়লা লাগেনি, পুলিশের নাম শুনলে তারা রাজপথে নামেনি, ছবি একটা ব্যানার নামে তুলছে, তুলে এটা ফেসবুকে দিয়ে দিছে, গ্রুপে দিচ্ছে। আর আমরা সরাসরি আন্দোলন সংগ্রাম করে আমাদের সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি। আপনি বিএনপি আজকে নির্বাচন চাচ্ছে এককভাবে, কেন? আমাদেরকে বাদ দিয়ে আমরা কি আন্দোলন সংগ্রাম করি না? আমাদের থেকে তো বিএনপি মতামত নেওয়ার দরকার ছিল। হ্যাঁ, সংখ্যায় হয়তো আমরা ছোট, সংখ্যায় হয়তো আমরা কম, কিন্তু আমাদের তখন তো আমরা সংখ্যায় বেশি হওয়া লোকগুলো 28 অক্টোবরের পরে রাজপথে দেখি নাই। আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছিলাম তখন তো আমরা রাজপথটা মাতিয়ে রেখেছিলাম, তখন তো আমরা এই বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে দেখি নাই। তখন ওরা কোথায় ছিল মিয়া ভাইরা? এখন যে বড় বড় ঠিকাদারি করতেছে, টেন্ডারবাজি করতেছে, বালু মহল দখল করতেছে, সবাই তো সব কিছু করতেছে। আপনাকে একটা সত্য কথা বলি, গত পরশু আমার ফেনী বাড়ি বালু মহল টেন্ডার দিয়েছে, 24 লক্ষ টাকার ইজারা, 2 লক্ষ টাকা আপনার ইজারা নিয়েছে। কে নিয়েছে? এক বিএনপি নেতার আশ্রয় আরেক আওয়ামী লীগ নেতা নিয়েছে, এক বিএনপি নেতা আশ্রয় আরেক আওয়ামী লীগ নেতা নিয়েছে। অর্থাৎ সেখানকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহফুজের আশ্রয়, আমার কাছে রেকর্ড আছে, মাহফুজের আশ্রয় আওয়ামী লীগ ইজারা মেরেছে, 24 লাখ টাকার ইজারা 2.5 কোটি টাকাতে গিয়েছে। ঘটনাটা কি? কারা করছে এখন? এটা তো আওয়ামী লীগ না। এখন আওয়ামী লীগকে কারা আশ্রয় বস্ত্র দিচ্ছে, এটাও তো দেখতে হবে আপনাদেরকে। আমি বিএনপির বিরুদ্ধে কথা বলবো না, আমি বলছি যে আলোচনার টেবিলে আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সবাইকে নিয়ে ঐক্যের ভিত্তিতে আমরা একটা দ্রুত নির্বাচন চাবো। এখন এক একজন এক একভাবে চাচ্ছে, কেন? গত 17 বছর তো আমরা এক টেবিলে আন্দোলন করেছি, একই সুরে আন্দোলন করেছি, এখন কেন সেটা দ্বিমতে যাচ্ছে? এটাকে তো দেখতে হবে। 100% বৈষম্য করেছে, 100% বৈষম্য করেছে। আমার সাথে বৈষম্য করেছে বিধায় তো আমি তা বলছি। তাহলে আপনার গত কয়েকটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয় না কেন? তারেক রহমানের ইফতার পার্টি তো, বিএনপির ইফতার পার্টি তো আমাদের জনতার অধিকার পার্টি দাওয়াত পায় নাই, কেন পায় নাই? কী কারণে পায় নাই? গত আন্দোলন সংগ্রামে তো আমরা কোনো প্রোগ্রামে বাদ দিই, যেহেতু আমরা কেটেছি, যারা গিয়েছে তো আমাদের, তারা তো কাটে নাই, তারা তো মামলা খায় নাই। ব্যথাটা আমার, ব্যথাটা তাদের না। আমি বলছি যে এখানে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, তাদের নিবন্ধন থাকার সত্ত্বেও তারা অন্য প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে, ওদের নিবন্ধনটা বাতিল করা যায়। ওদের প্রতীক থাকার সত্ত্বেও ওরা কেন আপনার বাতিল করবে? আমি আপনাদেরকে আজকে এটাও ঘোষণা দিচ্ছি, বাংলাদেশে এককভাবে রাজত্বী করার সুযোগ আর নাই। প্রয়োজনে জনতার অধিকার পার্টির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে আমরা 300 আসনে রিক্সাওয়ালা থেকে শুরু করে আপনার সবজিওয়ালা থেকে শুরু করে সকল তৃণমূলের মানুষকে প্রার্থী করাবো, কিন্তু এককভাবে আর বাংলাদেশের রাজনীতিতে
রাজত্ব করার কোনো সুযোগ নাই। ওরা যদি সংসদে যেতে পারে বা জনপ্রতিনিধি হতে পারে, ওদের তৃণমূলের যে আবেগ, তৃণমূলের যে ভালোবাসা, সবাই তো এসি রুমে, আপনার তৃণমূল থেকে গড়ে আসা কয়টা লোক এমপি মন্ত্রী হয়েছে আপনি আমাকে দেখান। মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলবে যে আপনি আগে রাস্তায় চলতে হবে, চলার পথে কার সুসমুদ্র, আপনি এসি গাড়িতে বসে গ্লাস না খুলে আপনি কিভাবে মানুষের দুঃখে কষ্টে কথা বলবেন বলেন? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।